ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। বাংলাদেশ নদীমাতৃক। এই নদীকে কেন্দ্র করেই ইতিহাসের সমস্ত সভ্যতার সূচনা হয়েছিল। নদী তীর ছিল তাদের মূল অবস্থানের জায়গা। তাই নদীকে ছাড়া মানুষের জীবন যেন কল্পনা করা যায় না। সেই সুদূর অতীত থেকে সেই নদীর ভূমিকার কথাই আজ আমরা বিশ্বকবির কলমে স্মরণ করে নেব। আজ আমাদের আলোচ্য নবম শ্রেণীর খেয়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার রচয়িতা। ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা প্রথম থেকেই জেনে আসছি। ইংরেজি 1861, বাংলা 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ির প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ 80 বছরের জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। প্রথম এশিয়াবাসী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে তাঁর সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য নয়। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার মতো অবিস্মরণীয় কৃতিত্বের অধিকারীও তিনি। এই কবিগুরু রবীন্দ্রনাথ মূলত কবি। তার বহু সাহিত্য থাকলেও দীর্ঘ 80 বছরের জীবনকালে এক শতকে এক পা, অন্য শতকে আরেক পা রেখে তিনি যখন এগিয়েছেন, তখন তার দীর্ঘ এই কাব্যজীবনকে আমরা বিভিন্ন পর্বে ভাগ করে নেই। মোট 7টি পর্ব লক্ষ্য করা যায় কবিগুরুর সমগ্র কাব্যগুলির মধ্যে। সূচনা পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব, অন্তর্বর্তী পর্ব, গীতাঞ্জলি পর্ব, বলাকা পর্ব এবং অন্তপর্ব। আজ আমরা তাঁর ঐশ্বর্য পর্বের অন্তর্গত চৈতালি কাব্যগ্রন্থের 78টি কবিতার 12 সংখ্যক কবিতা খেয়া সম্পর্কে আলোকপাত করব। কবিগুরু এই কবিতাটি রচনা করেন 886 খ্রিস্টাব্দ নাগাদ। তখন তিনি জমিদারি পর্যবেক্ষণের কাজে বাংলাদেশের শিলাইদহ, সাজাদপুর, পাতিশর ইত্যাদি জায়গায় নিয়মিত নৌকা ভ্রমণ করতেন। সেই পাতিশরের অন্তর্গত নাগর নদীতে নৌকা ভ্রমণকালে তিনি এই কবিতাটি রচনা করেন। 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে। খেয়া নদী পারাপারের অবলম্বন। সেই খেয়া গ্রাম্য জীবনের এই খেয়ার কথা আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। বিদ্যে বোঝাই বাবুমশাই কবিতায় কবি সুকুমার রায় এই খেয়া নৌকাতে বসেই তথাকথিত অল্প শিক্ষিত মাঝির সঙ্গে বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের কথোপকথন রচনা করেছিলেন। আবার বর্তমান পাঠ্যাংশের অন্তর্গত 8ম শ্রেণীর আদাব ও মুসলিম মাঝিকেও দেখি বুড়িগঙ্গা নদীতে খেয়া দিতে। এই খেয়ার মধ্য দিয়ে
আজ জীবনের কবি জীবনের এক অনন্য রূপকে তুলে ধরবেন। আসা যাক সেই কবিতায়। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কবিতার প্রথম থেকেই আমি যদি একটু আঙ্গিকের দিকে নজর দেই তাহলে দেখব পুরো কবিতা 14 লাইনের, অর্থাৎ সনেট। ফরাসি সনেটও অর্থাৎ মৃদু ধ্বনি থেকে এই সনেটটির উৎপত্তি, বাংলায় যার প্রচলন ঘটিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সেই সনেটের পরবর্তীকালে নানা পরিবর্তন এসছে। ফরাসি কবি পেত্রার্ক প্রথম এই সনেটের রচয়িতা। এর প্রথম 8টি চরণকে বলা হয় অষ্টক, পরের 6টি চরণকে বলা হয় শতক। আমরা এই কবিতার মধ্যে যে সনেটীয় রীতিটি ব্যবহার করা হয়েছে সেটি তো না ফরাসি সনেটের নীতি, না শেক্সপিরিয়ান সনেটের রীতি। কবি তার নিজের মতো করে অভিনব সৃষ্টিতে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটি লাইনের শেষে অন্ত মিল রেখে। কিন্তু তিনি পয়ারের 8-6 মাত্রাকে এখানে দিব্যি বজায় রেখে এগিয়েছেন। তাই খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, অর্থাৎ যে নৌকা খেয়া দেয়, এই রকম একটি চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেই নৌকা নদীর এপার থেকে ওপারে মানুষকে পারাপার করে, নদীর স্রোতকে অতিক্রম করে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এখানে কেউ বাড়ি ফিরে যাচ্ছে, আবার কেউ বাড়ি থেকে কর্মের খাতিরে অন্যত্র যাচ্ছে। 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা। এই নদীর 2 তীরে 2টো গ্রাম, তাদের মধ্যে জানাশোনা আছে, অর্থাৎ যোগসূত্র হিসেবে এই খেয়া কাজ করে যাচ্ছে। জানা ও শোনা, জানাশোনা দ্বন্দ্ব সমাস। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এই খেয়া নৌকার কাজটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা, অর্থাৎ আনা ও গোনা দ্বন্দ্ব সমাস করতে থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, দ্বন্দ্ব লড়াই। সেই খেয়া নৌকার 2 গ্রামের মধ্যে যাতায়াত থাকলেও এবার একটা অন্য দিকে কবি আমাদের নিয়ে যাচ্ছেন, সেখানে পৃথিবীর দিকে তাকাচ্ছেন। এই প্রথম 4 লাইন গ্রামের চিত্র, এই গ্রামের চিত্র পেরিয়েও পৃথিবীর দিকে যদি তাকানো যায় সেখানে কিন্তু নানা দ্বন্দ্ব, ঝগড়া, সর্বনাশ অর্থাৎ ক্ষতি করার চেষ্টা চলতেই থাকে। নতুন নতুন কত গড়ে ইতিহাস, এই দ্বন্দ্ব সর্বনাশের মধ্য দিয়ে কত ইতিহাস গড়ে উঠছে। ইতিহাস মানে অতীতের কথা। অতীত থেকে পৃথিবীকে আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে এ ধরনের কত কিছুই আমরা দেখতে পাই। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ যেটা মানুষের শরীরে বহমান রক্ত, অর্থাৎ রক্তের সঞ্চালন, তার মধ্যেও কিন্তু ফেনায়িত হয়ে উঠছে কি না সোনার মুকুট। সোনার মুকুট কথাটি এখানে অত্যন্ত তাৎপর্যবহ। সোনার মুকুট আসলে হলো এখানে সেই বস্তু যা শ্রেষ্ঠত্বের শিরোপাবাহক। সোনা যেহেতু মূল্যবান ধাতু, তার তৈরি মুকুট অর্থাৎ শ্রেষ্ঠ। পৃথিবীতে এই শ্রেষ্ঠত্বের লড়াই চলতে থাকে, যেখানে কিছু ফুটে আর টুটে। টুটে মানে ভেঙে যায়, ফুটে মানে ফেটে যায়, অর্থাৎ নষ্ট হওয়ার কিছু প্রক্রিয়া চলতে থাকে। আমরা সেই কথা মনে করতে পারি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখানে সেই বার্তাটি কবির ভাষায় স্পষ্ট হচ্ছে যে সোনার মুকুটের জন্য এখানে বহু কিছু বিনষ্ট হয়ে যায়। সভ্যতার নবনব কত তৃষ্ণা আর ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল কথার অর্থ হচ্ছে বিষ, গরল, আর সুধা কথার অর্থ হচ্ছে অমৃত, যারা পরস্পর ধর্মী কথা। তো সভ্যতার নবনব কত তৃষ্ণা আর সুধা। তৃষ্ণা অর্থাৎ তেষ্টা, পিপাসা, ক্ষুধা অর্থাৎ খাদ্যের জন্য হাহাকার। তো
সভ্যতার কিন্তু অগ্রগতির শেষ নেই, সভ্যতার চাওয়া পাওয়ার শেষ নেই। জীবন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞান উন্নত হয়, কিন্তু মানুষের চাওয়া পাওয়ার আর শেষ থাকে না। সেই তৃষ্ণা এবং ক্ষুধা মিটাতে গিয়ে পুরাণের সমুদ্র মন্থনের মতো সমুদ্রকেও তারা রেয়াত করে না। যে সমুদ্র মন্থনে উঠেছিল হলাহল অর্থাৎ তীব্র বিষ এবং অমৃত, দুটোই উঠে আসছে। এ প্রসঙ্গে আমরা পরিবেশ দূষণের কথা মনে করতে পারি। মানুষ তার সভ্যতার বিজ্ঞানের অগ্রগতি দেখাতে গিয়ে আজ পৃথিবীকে এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে হলাহলের মতো দূষণ এসে আমাদেরকে গ্রাস করছে। তাহলে পৃথিবীর এই পর্বটি মাত্র 6 লাইনের মধ্যে ব্যাখ্যা করা রয়েছে। এরপর কবি আবার সেই গ্রাম জীবনে ফিরে গেলেন। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এখানে কিন্তু দুটি গ্রাম, তারা দোহা, দোহা অর্থে দুই, দুজনে দুজনের দিকে চেয়ে আছে, তাদের কোনো নামও কেউ জানে না। নদীর দুই তীর ধরে তারা অবস্থান করছে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। আবার প্রথম লাইনের মতো এখানে একটা পুনরাবৃত্তি, চিরদিন অর্থাৎ চিরকাল নদী স্রোতে বহমান, যেখানে কেউ ঘর থেকে যাচ্ছে আবার কেউ ঘরে ফিরে আসছে। এখন এই ছোট্ট ভাবনার মধ্যে কিন্তু একটা বৃহত্তর ভাবনা আছে। সেই বৃহত্তর ভাবনা হলো যে রবীন্দ্রনাথ কবি সার্বভৌম, তিনি জীবনের শিল্পী, তাই তার ভাবনায় কিছু মরমী উপলব্ধি, যেখানে তিনি সাধারণ প্রকৃতি প্রেমকে ভাগবত প্রেমে উপনীত করেন। সেই জীবন শিল্পী হিসেবে তিনি এখানে যে কথাটি বলতে চেয়েছেন আমাদের কানে এসে খুব লাগে এই শেষ লাইনে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কি সেই জীবনের কথা? এই ছবিতে একটু যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে নদী তীরে দুটো গ্রাম, নদীটিকে আমরা যদি ভব নদী ধরি বা জীবন নদী ধরি, যেটি চিরকাল প্রবাহমান, আর এক প্রান্তকে যদি ইহলোক বলি আরেক প্রান্তকে যদি পরলোক বলি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় না। এই নৌকা ইহলোক থেকে পরলোকে যায়, আবার পরলোক থেকে ইহলোকের পথে মানুষকে নিয়ে যাওয়ার কাজ করে। অর্থাৎ এই নৌকা হচ্ছে প্রবাহমান জীবনের প্রতীক। এই নৌকা চলাচল করা মানে জীবন স্থায়ী, এই নৌকা চিরদিন চলে, অর্থাৎ এই প্রবাহমান জীবনের প্রতীক। তো তার মধ্য দিয়ে কবি সেই প্রাণ সত্তার প্রতীককে সুন্দরভাবে ফুটিয়ে তুললেন এখানে। আর এখানে পৃথিবীর যে ঘটনা তিনি বললেন, পৃথিবীর সর্বনাশ, দ্বন্দ্ব, এখানে ইতিহাস প্রবাহের চেষ্টা, রক্ত হানাহানি, সোনার মুকুট যেটা ক্ষণিকের জন্য আবির্ভূত হয় আবার ক্ষণিকের নিয়মে অর্থাৎ কালের নিয়মে ফুরিয়ে যায়, সভ্যতার তৃষ্ণা ক্ষুধা শেষ হয় না, তারা সুধা হলাহল রেখে যায়, এগুলো যেন জীবনেরই অংশ। তাই অদ্ভুত এক ব্যঞ্জনাময় পরিস্থিতি সৃষ্টি করছে এই খেয়া। ভুলে গেলে চলবে না, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আলাদা একটি কাব্যগ্রন্থ আছে যার নাম খেয়া। চৈতালি কাব্যগ্রন্থের এই কবিতা ছাড়া সেই কাব্যগ্রন্থ 1906 সালে প্রকাশিত হয়, যেখানে এই ঈশ্বর চেতনা প্রবলভাবে বিরাজমান। তাই এই খেয়া কবিতার মধ্য দিয়ে জীবনের যে সত্যকে ব্যাখ্যা করা হচ্ছে সেটি প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই এই কথাগুলি লিখতে হবে যে দুটি গ্রাম, ইহলোক আর পরলোক, কেউ কারো সম্পর্কে চেনা পরিচিত নয়, কারো জানার প্রয়োজন মনে পড়ে না। জীবন ফুরালেই ওদিক আর জীবন শুরু হলে এদিক। চলতি একটা কথা ভীষণ প্রচলিত আছে, চোখ খুললে ইহলোক আর চোখ বন্ধ করলে পরলোক। তো সেই রকম ব্যাপার। তো তাদের এই দুইখানি গ্রাম ইহলোক আর পরলোকে চেনাশোনার প্রয়োজন পড়ে না, শুধু জীবন নদীর খেয়া সচল থাকলেই এই প্রবাহমানতা চলতে থাকে। তো এই সম্পর্কিত একটি বড় প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। খেয়া কবিতায় জীবনের যে সত্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে
প্রথমে কবিতার সারসংক্ষেপ, অর্থাৎ কবির যে মর্ত্যপ্রীতি, অর্থাৎ মর্তের এই দুই গ্রামের কথা, তাদের মানুষজনের কথা, তাদের নিত্য আসা যাওয়ার কথা, এটা তুমি লিখবে। লেখার পরে জীবনের যে অমোঘ সত্য, সেখানে দুই গ্রামের জায়গায় যে তাৎপর্যপূর্ণ ইহলোক আর পরলোক, আর প্রাণসত্তা বা প্রবাহমান জীবনের প্রতীক খেয়া নৌকা আর ভবনদী পারাপারের কথা সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। একটা ভূমিকা আর একটা উপসংহার দিয়ে পুরো জিনিসটা যদি আমি লিখে ফেলতে পারি, তাহলে আমার উত্তর শেষ হয়ে যাবে এবং সুন্দরভাবে আমি জিনিসটাকে গুছিয়ে লিখতে পারবো। প্রাসঙ্গিক আরও কিছু কবিতার উদাহরণ যদি টানতে পারো, সেটা খুবই ভালো হবে, যেখানে এই খেয়ার কথা উল্লেখিত আছে। তাহলে তোমরা উত্তর প্রস্তুত করো। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।